সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওলি, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং পত্রিকার শিরোনামগুলো জেনে নিচ্ছি, তারপর আলোচনা আসবো। নিশ্চয়ই। শুরু করব প্রথম আলো দিয়ে। ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন। কৃষিতে দুর্যোগের আঘাত, খাদ্যে মূল্য বৃদ্ধির বছর। ক্ষোভ থেকে 7 জনকে হত্যা করেন জাহাজেরই এক লস্কর, র্যাবের ভাষ্য। দৈনিক ইত্তেফাক। সীমান্তে আরাকান আর্মি, বাড়ছে নিরাপত্তা ঝুঁকে। বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে। 48 ঘন্টার মধ্যে মুহিত চৌধুরীর অপসারণ দাবি প্রশাসন ক্যাডারের। সমকাল। ক্ষুব্ধ আমলারা, বেপরোয়া এবার আলটিমেটাম। এক হত্যাকাণ্ডে 2 মামলা, জানে না পরিবার। ক্ষোভ থেকে মাস্টারকে হত্যা, ধরা পড়ার ভয়ে বাকিদের। বাংলাদেশ প্রতিদিন। প্রশাসন ক্যাডারের আলটিমেটাম। প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র। যুগান্তর। ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি, হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার। 48 ঘন্টার মধ্যে মুহিত চৌধুরীর অপসারণ দাবি। বণিক বার্তা। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সামিটের আজিজ খান। সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ চেয়ে 48 ঘন্টার আলটিমেটাম, জনপ্রশাসনে পাল্টাপাল্টি অবস্থান। দ্য ডেইলি স্টার। Bureaucrats busy feeding over parks. ACC overhaul, amendments to law to be proposed. শিরোনামগুলো আমরা দেখে নিলাম। আমরা আজকে যে প্রসঙ্গে যাব, শুরুতেই প্রথম আলো থেকে। প্রথম আলো শিরোনাম করেছে যে কৃষিতে দুর্যোগের আঘাত, খাদ্যে মূল্য বৃদ্ধির বছর। এ বিষয়ে আপনার মতামত জানতে চাইব। জি, আপনাকে ধন্যবাদ। যে শিরোনামটি এখানে বলেছে সেটি হচ্ছে যে 2024 সালের একটি সমীক্ষা। আপনি জানেন যে 2024 সাল শেষের দিকে, এই সময়টার মধ্যে আমাদের দেশে, বাংলাদেশ যে দুর্যোগের মধ্যে পড়েছিল, একটি রাষ্ট্র যদি দুর্যোগের মধ্যে পড়ে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হয় হচ্ছে সেই দেশের কৃষিখাত। আর কৃষিখাত যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই কৃষির উপর নির্ভরশীল সে দেশের যে মানুষ খাদ্যের জন্য, তারাও ক্ষতিগ্রস্তের শিকার হয়, কারণ মূল্যস্ফীতি বেড়ে যায়। দেখেছি আমাদের দেশে গত 10 বছরে 13%, মানে 13 বছরে মূল্যস্ফীতি বেড়েছে। এবং এই 2024 সালে একটি আন্তর্জাতিক সমীক্ষা হিসেবে দেখিয়েছে যে বাংলাদেশ হচ্ছে দুর্যোগপূর্ণ দেশগুলোর মধ্যে 9ম অবস্থানে ছিল। তো যারা এই 9ম অবস্থান থেকে যারা এইটার শিকার হয়েছে, যে সমস্ত মানুষগুলো, প্রায় 50% মানুষ এই দুর্যোগের শিকার, সেই জন্য কিন্তু খাদ্যের একটি ঘাটতি দেখা দিয়েছে। আর খাদ্যের যখন ঘাটতি দেখা দিয়েছে তখন কিন্তু ঊর্ধ্ব মূল্য দিয়ে খাদ্যটা কিনতে হয়েছে, কারণ সেটা আমদানি করতে হয়েছে। তো সেই জন্যই বলেছে যে দুর্যোগের আঘাত, খাদ্য মূল্যস্ফীতির বৃদ্ধি হার। আমরা যেটি দেখেছি যে ইন্টারন্যাশনালি হোক এবং আমাদের জাতীয়ভাবেই হোক, যে খাদ্যের মূল্যস্ফীতি যদি কোনো দেশে বেড়ে যায়, সে দেশের দুর্যোগের সাথে এটি সম্পৃক্ত থাকে সবসময়। তো দুর্যোগকে যদি ওভারকাম করা যায় এবং কৃষিখাতে যদি আরও ভর্তুকি দিয়ে তাদেরকে সহায়তা করা যায় সরকারের পক্ষ থেকে, তো সেই জায়গা থেকে হয়তো মানুষ নিষ্প্রাণ পায়। বিশেষ করে কিন্তু এই জায়গায় ক্ষতিগ্রস্ত কৃষক শ্রেণী, যারা কৃষককুল, এই বিষয়টাই এখানে উঠে আসছে আর কি। আমরা চাই যে কৃষককুল সরকার থেকে প্রণোদনা পাবে এবং যারা এটির আশপাশে থাকবেন, যারা হচ্ছে এটা দায়িত্বে থাকবে, তারা তাদের জন্য কোনো ভূমিকা নেবেন যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে তারা না পড়ে, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে। প্রথম আলো আরেকটি প্রশ্ন করেছে যে ক্ষোভ থেকে 7 জনকে হত্যা করেন জাহাজেরই এক লস্কর। এটি যে 7 মার্ডার, মানে আপনার চাঁদপুরের হাইমচরে যে একটি আল বাখেরা জাহাজ ছিল, সেই জাহাজে 7 জনকে খুন করা হয়েছে। লস্কর হচ্ছে তার একটা পদবি। এই জাহাজে ছিল 8 জন ব্যক্তি। সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে ক্ষোভটা ছিল জাহাজের মাস্টারের উপর। সে বলেছে র্যাবের কাছে গতকালকে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারের পরে
যে বেতন চাইতে গেলেই মাস্টার তার সাথে খারাপ ব্যবহার করতো ভাতার জন্য, এবং বাকি যারা আছে সদস্য তারাও তার পক্ষে না হয়ে চুপচাপ থাকতো। এই থেকে তার একটা ক্ষোভ তৈরি হয়। পরে যে ঘুমের ওষুধ খাইয়েছিল খাবারের মধ্যে মিশিয়ে, তারপরে তার পরিকল্পনা ছিল যে এরপর থেকে যে সিদ্ধান্ত নিয়ে মেরে ফেলবে, এবং সে পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাবারের সাথে মিশায়, তারপরে খাইয়ে যখন ঘুমিয়ে যায় তখন মধ্যরাতে সে প্রথমে মাস্টারকে খুন করার পরে তার ভিতরে কাজ করে যে আমি যদি এখন চলে যাই তাহলে বাকিরা তো বুঝে যাবে যে কাজটা আমি করেছি, একটা ধরা পড়ার ভয়। এই জায়গা থেকে সে বাকিদেরকেও খুন করেছে। সে নিজেও বলেছে যে বাকিদেরকে না মারলে সমস্যা, এই জন্য মেরে ফেলেছি। এখানে একটি বিষয় কিন্তু দেখেন যে একটি মানুষের সাইকোলজিক্যালি যে চিন্তাটা সে করেছে যে আমি ক্ষোভ থেকে প্রথমে খুন করার একটা চিন্তা, তারপরে একজনকে খুন করেছে ধামাচাপা দেওয়ার জন্য, বাকি আরো 6 জনকে মেরে ফেললো সে। এই মেন্টালিটি একটা মানুষের তৈরি হয়ে গেছে। সমাজের যে নৈতিকতার স্খলন সেটি কিন্তু খুব বেশি করে হচ্ছে। তো সমাজে কিন্তু নৈতিকতা একটি শব্দ আছে, সেই চর্চাটা যেন থাকে, সেই চর্চাটা কিন্তু আমরা যে দিন দিন কমে যাচ্ছে সেটা এই 7 মার্ডার আপনাকে মনে করে দেওয়া যায়। ওয়ালিউল্লাহ, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গত রাতে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। খুবই দুঃখজনক বিষয়, কারণ দেখেন বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে এই সচিবালয়। হ্যাঁ, বাংলাদেশের মধ্যমণি সেটা হচ্ছে সচিবালয়। সেই সচিবালয়ের 7ম তলার 7ম ভবনের 6ষ্ঠ, 8ম, 9ম তলা ভবনে আগুন লেগেছে। সেখানে 19টি ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের, এবং 6 ঘন্টা সময় লেগেছে তা আগুন নিয়ন্ত্রণে আনতে। আমরা সকালে দেখেছি যে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, 8টা 15-র দিকে আগুন নিয়ন্ত্রণে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে সচিবালয়ের মতো একটি জায়গায় কিভাবে আগুন লাগলো সেটি খতিয়ে দেখা দরকার, যে কারা এর সাথে জড়িত। সেটি কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, নাকি আমরা মানে এমনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে? সচিবালয়ের মতো জায়গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। আমি মনে করি যে খুব গুরুত্ব সহকারে এটি খতিয়ে দেখা দরকার। এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের এক সদস্য কিন্তু নিহত হয়েছে, একজন সদস্য ট্রাক চাপায় নিহত হয়েছে। এটি আরো দুঃখজনক একটা ব্যাপার। আর কি ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা? ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, যেহেতু ফায়ার সার্ভিস একটি রিপোর্ট দিবে। তারা উদ্ধার, সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তারা উদ্ধার কাজে সহায়তা করছে। সবাই মিলে উদ্ধার সহায়তার পরে অর্থাৎ তখন বোঝা যাবে যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ওখানে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটিও যেখানে তো মূলত হচ্ছে কাগজ, মানে পেপারস, ডকুমেন্টসের একটি গুরুত্বপূর্ণ নথিপত্রের একটি ক্ষতি আছে। সেটি আসলে টাকার অঙ্কে বিবেচনা করা যাবে না কোনোভাবে, কারণ সেটি মানে এমন একটি বিষয় যেটাকে মানে মূল্য দিয়ে আপনি শেষ করতে পারবেন না। তো এই জায়গার মতো একটি জায়গায় আগুন লাগাটা সেটি একটা রাষ্ট্রের জন্য একটি দুঃখজনক, আমাদের জন্য দুঃখজনক। আমি জোর দাবি জানাই এবং দেশের মানুষের নিশ্চয়ই সেটাই বলবে যে এই আগুন লাগানোর পেছনে যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ আগুন লাগে, কোনো গোষ্ঠী, কোনো শ্রেণী, কোনো দল বা কেউ, সেটি খতিয়ে দেখা উচিত। জি ওয়ালিউল্লাহ, এই ঘটনায় আমরা আসলে সবাই অনেকটাই এটাতে অনেকে এখানে ছাত্রদের মধ্যে অনেকেই বলছেন যে এটা একরকম নাকি চক্রের হাত থাকতে পারে, যে সেটি থাকতে পারে। আমি সেটি বলছি যে গোষ্ঠী ষড়যন্ত্র করতে পারে, থাকতে পারে, হতে পারে। সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন যে মানে রিপোর্ট দেওয়ার পরে, অর্থাৎ আপনার টোটাল উদ্ধার কর্মকর্তার পরে সহায়তা যারা কাজ করছে সেটি সব যখন শেষ হবে তখন সেটি বোঝা যাবে যে আসলে সেটি কারা করেছে, এবং সেই রিপোর্টটিও যেন সুন্দরভাবে ভালো মতো হয় এবং সত্যিকার অর্থে সেটা জাতির সামনে প্রকাশ পায় যে সচিবালয়ের মতো জায়গায় আগুন দেওয়ার তৎপর মানে এই চিন্তাটি যেন আর কেউ কখনো করতে না পারে বা কেন করেছে। নিশ্চয়ই বড় ধরনের কোনো উদ্দেশ্য ছিল। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।